ওয়েলকাম বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল তা হলো উচ্চ মাধ্যমিক বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সায়েন্সের বায়োলজির যে রিপ্রোডাক্টিভ ফিজিওলজি অংশটি আছে, সেই রিপ্রোডাক্টিভ ফিজিওলজির একটা বিশেষ পার্ট তা হলো ইমপ্লেন্টেশন বা রোপণ, অর্থাৎ ফার্টিলাইজেশনের পর কিভাবে ভ্রূণ জরায়ুগাত্রের মধ্যে বা জরায়ুগাত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলা হয় ইমপ্লেন্টেশন বা রোপণ। তাহলে আজকে আমাদের যে বিষয় তা হলো ইমপ্লেন্টেশন বা রোপণ। ইমপ্লেন্টেশন বা রোপণ যদি পুরোভাবে ব্যাপারটা বোঝা যায় তাহলে জিনিসটা হচ্ছে এইরকম। ওভুলেশন ঘটার পর যখন নির্দিষ্টভাবে ওভুলেশন ঘটে, অর্থাৎ আমাদের জানি ফিমেল রিপ্রোডাক্টিভ যে সাইকেল আছে সেই ফিমেল রিপ্রোডাক্টিভ সাইকেলে নির্দিষ্ট সময়ে ওভুলেশন ঘটে। তা নির্দিষ্ট কোনো ওভারি, এটা যদি ওভারি হয় তাহলে ওভারি থেকে ওভুলেশন সম্পন্ন হয়। ওভুলেশন সম্পন্ন হলো, ওভুলেশন হওয়ার পর তা ফ্যালোপিয়ান টিউব দ্বারা গৃহীত হয়। কে গৃহীত হয়? যে সেকেন্ডারি উসাইড আছে সেকেন্ডারি উসাইড গৃহীত হয়। এই সেকেন্ডারি উসাইড ওভুলেশন প্রক্রিয়াগুলো অলরেডি পূর্ব যে ভিডিও আছে সেগুলোতে বলা হয়েছে। গৃহীত হয়, গৃহীত হওয়ার পর তা ক্রমে চলে যায় কোথায়? ক্রমে চলে যায় সেটা ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা রিজিয়ন আছে বা অ্যাম্পুলা অংশ আছে সেই অ্যাম্পুলা অংশে অবস্থান করে। অ্যাম্পুলা অংশে যখন সেকেন্ডারি উসাইড অবস্থান করে সেই সময় যদি স্পার্মের ইনিশিয়েশন ঘটে বা স্পার্মের সাথে তার যদি সাক্ষাৎ হয় তাহলে ফার্টিলাইজেশন প্রক্রিয়া শুরু হয়। তাহলে ফার্টিলাইজেশন প্রক্রিয়া যখন শুরু হচ্ছে সেই সময়টাকে আমরা ডে 1 হিসাবে ধরছি, অর্থাৎ ডে 1 ফার্টিলাইজেশন প্রক্রিয়া যখন হচ্ছে যেদিন, সেই দিনটাকে আমরা ডে 0 বা ডে 0 হিসাবে আমরা ধরে নিচ্ছি। তাহলে ডে 1-এ কী হলো? ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশন কোথায় ঘটে? ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা অংশ সেই অ্যাম্পুলা অংশের মধ্যে ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। ফার্টিলাইজেশন সম্পন্ন হওয়ার পর তা একদিনের মাথায় যখন ফার্টিলাইজেশন ঘটে যায় তখন কি হয় না জাইগোট গঠিত হয়। অর্থাৎ ফার্টিলাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একদিনের মাথায় এটা জাইগোটে কনভার্ট হয়। কখনো একদিনে ডে 1, যে ডে 0-তে যদি আমাদের ওভুলেশন সম্পন্ন হয় তাহলে ফার্টিলাইজেশন ঘটে এবং একদিনে সেটাতে রূপান্তরিত হয় কিসে? জাইগোটে, সিঙ্গেল সেল বা বলা হয় জাইগোট। প্রথম ডিপ্লয়েড যে সেল, যে সেল থেকে প্রত্যেকটা জীবের উৎপত্তি, সেই সেলকে বলা হয় জাইগোট। মানুষের উৎপত্তি বা প্রত্যেকটি জীবের উৎপত্তি তাকে বলা হয় জাইগোট। সেই জাইগোট ডে 1-এ সৃষ্টি হয়। এটা কি হয়? ফার্টিলাইজড এগ। অর্থাৎ ফার্টিলাইজেশন ঘটার পর সেখান থেকে যে সিঙ্গেল সেল সৃষ্টি হয় সেই সিঙ্গেল সেলকে জাইগোট বলি। জাইগোট সংগঠিত হওয়ার পর বা জাইগোট গঠিত হওয়ার পর কি হয় না জাইগোটের বিভাজন সম্পন্ন হয়। জাইগোটের যে বিভাজন পদ্ধতি সেই নির্দিষ্ট বিভাজন পদ্ধতিকে বলা হয় ক্লিভেজ। কি বলা হয়? এটাকে বলা হয় ক্লিভেজ। তাহলে ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে সিঙ্গেল সেল জাইগোট ডিভাইডেড হয়, মানে ভেঙে যায়। ভেঙে গিয়ে ডবল সেলযুক্ত এমব্রায়োনিক স্ট্রাকচার সৃষ্টি করে। এই ডবল সেলযুক্ত এমব্রায়োনিক স্ট্রাকচার এটাকে ডে 2-তে সৃষ্টি হয়। তাহলে জাইগোট থেকে ডে 2 হলো 2 সেল বা 2 কোষ বিশিষ্ট একটা গঠন। পরবর্তীকালে 2 সেল আবার ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে 4 সেল গঠন সৃষ্টি করে। তার থেকে ক্রমে কি হয়? এটা অগ্রসর করে ফ্যালোপিয়ান টিউব দিয়ে অ্যাম্পুলা অংশে সংগঠিত হয়েছিল। অ্যাম্পুলা অংশ থেকে এই অংশটাকে বলে ইসমাস থেকে আস্তে আস্তে ইউটেরাইন ক্যাভিটির দিকে এটা নেমে আসে। যে নির্দিষ্ট এমব্রায়ো সৃষ্টি হয়েছে বা ভ্রূণ সৃষ্টি হয়েছে সেই ভ্রূণ ধীরে ধীরে নেমে আসে। এরপর হচ্ছে যে 4 সেল থেকে ক্লিভেজের মাধ্যমে তৈরি হয় 8 সেল থেকে ক্লিভেজের মাধ্যমে তৈরি হয় 16 সেল। এরপরে ব্যাপারটা হচ্ছে যে জাইগোট থেকে যে 2 সেল 4 সেল 8 সেল 16 সেল বিশিষ্ট যে কোষপুঞ্জ, এটা তো এখনো ভ্রূণ সৃষ্টি হয়নি। তাহলে জাইগোট থেকে 2 সেল 4 সেল 8 সেল এবং 16 সেল যুক্ত যে কোষপুঞ্জ, এই কোষপুঞ্জগুলোকে বলা হয় মরুলা। তার মানে প্রথম হচ্ছে ফার্টিলাইজেশনের পরে তৈরি হচ্ছে কি? জাইগোট থেকে তৈরি হচ্ছে মরুলা, তারপরে তৈরি হয় মরুলা। তাহলে 8 সেল বিশিষ্ট যে কোষ সৃষ্টি হয় সেগুলোকে মরুলা, 16 সেল বিশিষ্ট কোষ সৃষ্টি হয় মরুলা। মোটামুটিভাবে লক্ষ্য করে দেখা গেছে যে ফার্টিলাইজেশন ঘটার পর 5 থেকে 6 দিনের মধ্যে 16 সেলযুক্ত মরুলার সৃষ্টি করে। অর্থাৎ ফার্টিলাইজেশন কমপ্লিট হওয়ার পর 5 থেকে 6 দিনের ভেতর বা 5 থেকে 6 দিনের মধ্যে কি সৃষ্টি হয়? 16 কোষ বিশিষ্ট মরুলার সৃষ্টি হয়। কিস পদ্ধতির মাধ্যমে? ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। ক্লিভেজ আর কিছু নয়, সেলের বিভাজনকে আমরা বলছি ক্লিভেজ পদ্ধতি। সেই ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে সিঙ্গেল সেল জাইগোট বিভাজিত হয়ে 16 সেল কোষ বিশিষ্ট যে গঠন সৃষ্টি করে তাকে বলা হয় কি? মরুলা। এই মরুলা ধীরে ধীরে কি হয় না ইউটেরাইন ক্যাভিটির দিকে অগ্রসর হতে আরম্ভ করে। মরুলার বাইরে আমরা জানি যে ফার্টিলাইজড এগ থাকে, সেই ফার্টিলাইজড এগের বাইরে একটা
পেশাল আবরণ থাকে, সেই পেশাল আবরণের নাম হচ্ছে জোনা পেলুসিডা। কি থাকে এখানে? জোনা, যে বাইরের আবরণ তা হচ্ছে জোনা পেলুসিডা, PLU, জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডার স্তর দ্বারা ইউটেরাইন যে ক্যাভিটি, অর্থাৎ ইউটেরাইন, এটা ইউটেরাইন ক্যাভিটি, এটা ইউটেরাইন ওয়াল, ইউটেরাইনের বাইরে যে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়াম ওয়াল, এন্ডোমেট্রিয়াম খরিত কিছু পদার্থ যেগুলোকে একত্রিতভাবে বলা হয় ইউটেরাইন মিল্ক। খুব গুরুত্বপূর্ণ, ইউটেরাইন খরিত যে পদার্থ তাকে বলা হয় ইউটেরাইন মিল্ক, RINE, ইউটেরাইন মিল্ক। এক ধরনের জলীয় পদার্থ খরিত হয় যাকে ইউটেরাইন মিল্ক বলা হয়। সেই ইউটেরাইন মিল্ক কোথায় প্রবেশ করে? জোনা পেলুসিডা দিয়ে কার ভিতরে প্রবেশ করে? 16 সেল বিশিষ্ট যে কোষপুঞ্জ তার ভিতরে প্রবেশ করতে, এবং ধীরে ধীরে কি হয়, ভিতরের কোষগুলি ধীরে ধীরে একদিকে সরে যায় এবং ফাঁপা বলের মতন একটা বিশেষ গঠন সৃষ্টি হয়। এই বিশেষ গঠনকে বলা হয় ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট, ব্লাস্টুলা বা বলা হয় কি ব্লাস্টোসিস্ট, এটা ব্লাস্টোসিস্ট। তাহলে ইউটেরাইন মিল্ক কার গ্রহণের মাধ্যমে? ইউটেরাইন মিল্ক গ্রহণের মাধ্যমে যে ফাঁপা বল বিশিষ্ট বা ফাঁপা বলের মতন যে গঠন সৃষ্টি হয় সে গঠনকে বলে ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্টের চিত্রটা এখানে বড় করে দেখানো হয়েছে। একটা ব্লাস্টোসিস্টের এই ধরনের দেখতে হয়, মাঝখানে ফাঁপা অঞ্চল বা ফাঁকা অংশ, মাঝখানের যে ফাঁকা অংশ সেই ফাঁকা অংশে বলে ব্লাস্টোসিল, সিল মানে গহ্বর, ব্লাস্টোসিল বা সিল মানে গহ্বর আর কি, তাহলে এটাকে ব্লাস্টোসিল বলা হয়। আর বাইরে পরিধি বরাবর কিছু কোষের চ্যাপ্টা আকৃতি কিছু কোষের বিন্যস্তকরণ লক্ষ্য করা যায়। এই চ্যাপ্টা কোষগুলো যেটা বাইরের পরিধি থেকে বিন্যস্ত হয়েছে এদেরকে বলা হয় ট্রোফোব্লাস্ট কোষ। এবং উপরের দিকে যে নির্দিষ্ট কিছু কোষপুঞ্জ থাকে, উপরের দিকে কিছু দলবদ্ধভাবে কোষপুঞ্জ থাকে, এই দলবদ্ধ কোষপুঞ্জগুলিকে বলা হয় এমব্রায়োব্লাস্ট। তার মানে একটা আদর্শ ব্লাস্টুলার মধ্যে যে অংশগুলি দেখা যায়, ফাঁপা গহ্বরের মতো যে অঞ্চল বা অংশ তাকে ব্লাস্টোসিল, পরিধি বরাবর রিং, আমাদের যদি আংটি মনে করি, একটা আংটিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আংটির যে রিংটা, সেই রিংটা যে কোষগুলো দ্বারা গঠিত তা হচ্ছে ট্রোফোব্লাস্ট। আর আংটির উপরে যে পাথরের মতো অংশটা, সেই অংশটা যে কোষপুঞ্জ দ্বারা গঠিত হয় সেই কোষপুঞ্জ হচ্ছে এমব্রায়োব্লাস্ট। এই এমব্রায়োব্লাস্ট পরবর্তীকালে এখান থেকে তৈরি হয় কি? এখান থেকে তৈরি হয় ভ্রূণ। এমব্রায়োব্লাস্ট রূপান্তরণের মাধ্যমে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ভ্রূণ সৃষ্টি করে। এরপর হচ্ছে এই যে এমব্রায়োব্লাস্ট, ব্লাস্টোসিল এবং ট্রোফোব্লাস্ট, এই তিনটে যে স্তর থাকে, তিনটে অংশ থাকে, এই অংশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আরও কিছু বস্তু আছে। তা হলো যে দিকটাতে এমব্রায়োব্লাস্ট অবস্থান করে সেই দিকটাকে, অর্থাৎ যে দিকটা ট্রোফোব্লাস্টের যেদিকে এমব্রায়োব্লাস্ট অবস্থান করে সেই দিকটাকে বলা হয় এমব্রায়োনিক পোল। তাহলে এই দিকটায় এমব্রায়োব্লাস্ট অবস্থান করছে, তাহলে এটা হচ্ছে এমব্রায়োনিক পোল বা এমব্রায়োমেরু। আর যে দিকটা এমব্রায়োব্লাস্ট অবস্থান করে না, নিচের দিকে এদিকে এমব্রায়োব্লাস্ট নেই, তাহলে যেদিকে এমব্রায়োব্লাস্ট অবস্থান করে না সেদিকটা বলা হয় অ্যাব এমব্রায়োনিক পোল। একে বলা হয় অ্যাব এমব্রায়োনিক পোল। তাহলে এমব্রায়োনিক পোল আর অ্যাব এমব্রায়োনিক পোল। এমব্রায়োব্লাস্টের যে কোষপুঞ্জ, এই কোষপুঞ্জের আরেকটা বিশেষ নাম আছে, এদেরকে রুবার কোষ বলা হয়। এই কোষগুলিকে একত্রিতভাবে বলা হয়, এমব্রায়োব্লাস্টের যে কোষগুলি সেই কোষগুলিকে একত্রিতভাবে বলা হয় রুবার কোষ। এটা মাঝে মধ্যে আসে রুবার, RUBER, রুবার সেল এদেরকে বলা হয় থাকে। ব্লাস্টুলা যখন গঠিত হয় তখন তার বাইরে আমি বলেছিলাম যে 16 সেল যখন কোষ সৃষ্টি হয়েছে তখন তার বাইরে জোনা পেলুসিডা ছিল। সেই জোনা পেলুসিডা লেয়ার ধীরে ধীরে কি হয়, নষ্ট হতে আরম্ভ করে। অর্থাৎ যখন এমব্রায়োব্লাস্ট গঠিত হয় তখন তার বাইরের যে জোনা পেলুসিডা লেয়ার, সেই জোনা পেলুসিডা লেয়ারটা কি হয়, নষ্ট হতে আরম্ভ করে। এবং এই সময় যে ঘটনা ঘটে, এমব্রায়োব্লাস্ট যে সেল আছে সেই এমব্রায়োব্লাস্ট সেল দুটো স্তরে ডিফারেন্সিয়েটেড হয়ে যায় বা দুটো স্তরে ডিফারেন্ট হয়। সেই দুটো স্তরকে কি, যে দুটো স্তরে ডিফারেন্ট হয়, একটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট, এইভাবে বিভক্ত হয়ে যায়। কে বিভক্ত হয়? ট্রোফোব্লাস্ট যে লেয়ার আছে বাইরে, সেই ট্রোফোব্লাস্ট লেয়ার ডিফারেন্সিয়েট হয়ে যায়, তৈরি করে সিনসাইটোট্রোফোব্লাস্ট। এটা হচ্ছে সিনসাইটোট্রোফোব্লাস্ট। আর এমব্রায়োনিক সেলগুলিকে বেষ্টন করে যে ট্রোফোব্লাস্ট, এমব্রায়োনিক সেলকে বেষ্টন করে যে ট্রোফোব্লাস্ট, সেই ট্রোফোব্লাস্টকে বলা হয় সাইটোট্রোফোব্লাস্ট। তাহলে এটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট।
সাইটোট্রোফোব্লাস্ট। তার মানে ঠিক ইমপ্ল্যান্টেশনের পূর্ব মুহূর্তে ট্রোফোব্লাস্ট স্তর দুটো স্তরে বিভক্ত হয়ে যায়। কোন দিকে? যেদিকে এমব্রায়োনিক পোল আছে সেই দিকে সিনট্রোফোব্লাস্ট আর সাইটোট্রোফোব্লাস্ট। সিনট্রোফোব্লাস্ট আর সাইটোট্রোফোব্লাস্ট দুটো স্তরে বিভক্ত হয়। সরি, সিনসাইটোট্রোফোব্লাস্ট আর সাইটোট্রোফোব্লাস্ট দুটো স্তরে বিভক্ত হয়। এরপর হচ্ছে যেদিকটা অ্যানিম্যাল পোল, সেই অ্যানিম্যাল পোলের সঙ্গে এরপর কি হয়, এমব্রায়োনিক পোলের সঙ্গে এন্ডোমেট্রিয়ামে অ্যাটাচমেন্ট ঘটে। সিনসাইটোট্রোফোব্লাস্ট থেকে এখান থেকে এক ধরনের এনজাইম ঘটিত হয়, তা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম, এখান থেকে প্রোটিওলাইটিক এনজাইম ঘটিত হয়। প্রোটিওলাইটিক মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক ঘটিত হয়। এবং এই সময় যখন প্রোটিওলাইটিক এনজাইম ঘটিত, এই সময় কি হয় না, ট্রোফোব্লাস্টের যে লেয়ার এবং এন্ডোমেট্রিয়ামের বাইরের লেয়ার, ট্রোফোব্লাস্ট লেয়ার এবং এন্ডোমেট্রিয়ামের বাইরের লেয়ার থেকে এক ধরনের পদার্থ খরিত হয়, তার নাম হচ্ছে CAM বা সেল অ্যাডিশন মলিকুল। আমি এখানে লিখে দিচ্ছি CAM, সেল অ্যাডিশন মলিকুল। অর্থাৎ যারা আঠার মতো কাজ করে, একে অপরের সঙ্গে চিটিয়ে দেওয়ার যে আঠা যেমন কাজ করে, সেরকম এন্ডোমেট্রিয়াম স্তর এবং এই স্তরের মধ্যে সংযোগ রক্ষা করার ক্ষেত্রে এই CAM এর গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। কোন ক্ষেত্রে? এটা কখন সম্পন্ন হয়? এটা ইমপ্ল্যান্টেশন সম্পন্ন হয় ডে 7, 7 দিনের মাথায় ইমপ্ল্যান্টেশন। খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোন দশায় ইমপ্ল্যান্টেশন ঘটে? ব্লাস্টুলা দশায় ইমপ্ল্যান্টেশন ঘটে বা রোপণ ঘটে ব্লাস্টুলা দশায়, ডে 7 ব্লাস্টুলা দশায় ইমপ্ল্যান্টেশন ঘটে। এরপরে নির্দিষ্ট প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ যে প্রোটিওলাইটিক এনজাইম খরিত হয়েছে সেই নির্দিষ্ট প্রোটিওলাইটিক এনজাইম, তাই ছবিটা যদি এখানে করা হয় এরকমভাবে, এমব্রায়োনিক সেল, প্রোটিওলাইটিক এনজাইম ক্ষরণ হলো এবং এই প্রোটিওলাইটিক এনজাইম কাকে ধ্বংস করবে? এন্ডোমেট্রিয়াম লেয়ারকে ধ্বংস করবে এবং সিনট্রোফোব্লাস্ট, যে সিনট্রোফোব্লাস্ট কোথায় ঢুকে যাবে? এন্ডোমেট্রিয়ামের ভেতরে প্রবেশ করবে। এটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট আর ভিতরে প্রবেশ করেছে সিনট্রোফোব্লাস্ট। সিনট্রোফোব্লাস্ট কোথায় প্রবেশ করে? এন্ডোমেট্রিয়ামের ভেতরে প্রবেশ করে। অর্থাৎ এন্ডোমেট্রিয়াম এবং সিনট্রোফোব্লাস্টের মধ্যে অ্যাডিশন হয় বা সংযোগ স্থাপিত হয়। এখানে কি আছে? এখানে গ্ল্যান্ড আছে, এন্ডোমেট্রিয়ামের গ্ল্যান্ড আছে, এখানে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, বিভিন্ন ধরনের রক্তবাহ আছে। তাহলে সিনট্রোফোব্লাস্ট ভিতরে, সিনসাইটোট্রোফোব্লাস্ট ভিতরে প্রবেশ করে এবং এন্ডোমেট্রিয়াম ও ভ্রূণ, অর্থাৎ ভ্রূণ বলছি না, ব্লাস্টুলার মধ্যে সংযোগ স্থাপিত হয়। যখনই সংযোগ স্থাপিত হয়, সিনট্রোফোব্লাস্ট থেকে এক ধরনের উৎসেচক খরিত হয়, যা হলো HCG, হিউম্যান কোরিয়ন গোনাডোট্রোপিন। এটা কখন খরিত হয়? 7 দিনের পর, ইমপ্ল্যান্টেশন হয়ে যাওয়ার পর খরিত হয়। HCG হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হরমোন যা প্রেগনেন্সি কনফার্ম করে। অর্থাৎ প্রেগনেন্সি কনফার্মেটরি এনজাইমের নাম হলো HCG। যতক্ষণ না ইমপ্ল্যান্টেশন ঘটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু HCG খরিত হবে না। তাহলে HCG খরিত হয় এবং যা প্রেগনেন্সি কনফার্মেশন করে। এবং এই সময় জরায়ুর বাইরের যে দেওয়াল, সেই বাইরের দেওয়ালটা ডেসিডুয়া অর্থাৎ চাকতির মতন অংশ সৃষ্টি করে, একে ডেসিডুয়া বলা হয়। যতক্ষণ না পর্যন্ত প্রকৃত প্লাসেন্টা সৃষ্টি হচ্ছে। প্লাসেন্টা কাকে বলে? ভ্রূণদেহ মাতৃদেহের মধ্যে যে সংযোগ রক্ষাকারী অংশ, তাকে প্লাসেন্টা বলা হয়। যতক্ষণ না প্লাসেন্টা সৃষ্টি হয় ততক্ষণ পর্যন্ত এই ব্লাস্টোসিস্ট কার কাছ থেকে পুষ্টি গ্রহণ করে? জরায়ুর কাছ থেকে পুষ্টি গ্রহণ করে। কার মাধ্যমে? ডেসিডুয়ার মাধ্যমে। অর্থাৎ এন্ডোমেট্রিয়া রূপান্তরিত হয়ে যে বিশেষ গঠন সৃষ্টি হয় তাকে ডেসিডুয়া বলে। ডেসিডুয়ার সঙ্গে কার সংযোগ স্থাপিত হয়? সিনসাইটোট্রোফোব্লাস্টের সংযোগ স্থাপিত হয় এবং এখান থেকে পুষ্টি পদার্থ গ্রহণ করে অবস্থান করে। তাহলে ব্লাস্টোসিস, ব্লাস্টুলা দশার পরেও কি হয়? ব্লাস্টুলা দশার পরে সৃষ্টি হয় গ্যাস্টুলা এবং এখান থেকে এরপরে কি হয়? অর্গানোজেনেসিস। অর্থাৎ গ্যাস্ট্রুলেশন ঘটার পরে অর্গান সৃষ্টি, বিভিন্ন ধরনের অর্গানগুলো সৃষ্টি হবে। অর্থাৎ প্রকৃত ভ্রূণের স্বরূপ দেখতে পাবো আমরা যখন অর্গানাইজেশন ঘটবে, অর্থাৎ অর্গানাইজের সৃষ্টি হবে, তখন অর্গানোজেনেসিস ঘটবে, তখন দেখা যায়। সিনট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট, সিনট্রোফোব্লাস্ট HCS ক্ষরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যে সাইটোট্রোফোব্লাস্ট আছে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, অর্থাৎ ভ্রূণকে বেষ্টন করে কতগুলো মেমব্রেন থাকে। তার মধ্যে যেমন গুরুত্বপূর্ণ একটা মেমব্রেন হচ্ছে অ্যামনিয়ন মেমব্রেন,
যার ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, যা ভ্রূণকে সুরক্ষা প্রদান করার জন্য শক অ্যাবজর্বের মতো কাজ করে। তাহলে সাইটোটোপ্লাজম থেকে বিভিন্ন প্রকারের যে এমব্রায়োনিক, বিভিন্ন ধরনের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন সৃষ্টি হয়। তাহলে এটা হলো ইমপ্ল্যান্টেশন। এই পর্যায়ে হচ্ছে ইমপ্ল্যান্টেশন বা একে বাংলায় বলা হয় রোপণ, ভ্রূণের জরায়ুগাত্রে রোপণ প্রক্রিয়া। তাহলে এই গেল ইমপ্ল্যান্টেশন বা রোপণ প্রক্রিয়া। আশা করি প্রত্যেকের এটা বুঝতে সুবিধা হয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ধন্যবাদ।